আমার ভিতরে কি চলে এটা একমাত্র সৃষ্টিকর্তা বলতে পারে, এছাড়া মানুষ কিন্তু বুঝবে না। আজকে তুমি কোথায়? তুমি কবরে। কবরে কিন্তু সে হিসাব দিচ্ছে আমার এই কষ্ট। যদি তারা আমাকে একটু সাহায্য করে, আমি তো মা, আমি জানেন কান্না করতে করতে এখন আমার চোখের পানি নাই। আমার নারীর ছেঁড়া ধন, আমার প্রথম সন্তান, তারপরে মেয়ে, আমার মেয়ে, আমার ভিতরে যে কি কষ্ট এটা শুধু একমাত্র সৃষ্টিকর্তা জানে। ভাই আমার মেয়ে মরে গেছে না বেঁচে আছে ভাইয়া আমি জানি না ভাইয়া। নায়িকা বনশ্রীতেও চিনেন? চিনি, আমাদের এখানে যায় তো মাঝে মাঝে জামাগুলোকে দেখা হয়। এমনি মানুষ হিসেবে তো ভালো নাকি? খুব সুন্দর, সে খুব সুন্দর। সিনেমা দেখছেন ওনার? হ্যাঁ। দর্শক, বাংলা চলচ্চিত্রের নায়িকা বনশ্রীকে আমরা অনেকেই চিনে থাকি। আপনাদের নিয়ে যাচ্ছি নায়িকা বনশ্রীর বাসায়। এই যে সরকারি আশ্রয়ন প্রকল্প দেখতে পাচ্ছেন, এই প্রকল্পের কোনো একটি ঘরে উনি এখন বসবাস করেন। আপনাদের এখানে আমাদের নায়িকা বনশ্রী থাকে। হ্যাঁ। চিনেন আপনি ওনাকে? দেখা হয় মাঝে মধ্যে? হ্যাঁ দেখা হয়। কেমন মানুষ হিসেবে কেমন সে? না সে ভালোই, লোকের সাথে কথাবার্তা, হ্যাঁ সবকিছু ভালোই। আপনাকে প্রথম থেকেই জানতেন যে সে সিনেমার নায়িকা? হ্যাঁ আইসে আমরা শুনছি সিনেমা করতো, কিভাবে শুনছেন? মোবাইলও দেখি। উনি কি মাঝে মাঝে এদিকে আসে আর কি আপনাদের? হ্যাঁ আমাদের এদিকে আসে, আমাদের সাথে উঠা বসা করে, কথাবার্তা কয়, মানে আমরা ব্যবহার ভালো। আচ্ছা, তো আপনাদের কেমন লাগে যে একজন নায়িকা ছিল সে এখন আপনাদের সাথে থাকে? না আমাদের সাথে খুব ভালো লাগে। হে নায়িকা ছিল আমাদের সাথে থাকে, এটা তো ভাগ্য আমাদের, বুঝেন নাই? এটা আমাদের ভাগ্য। হে আমাদের লাগে থাকে, আগে একটা নায়িকা ছিল, এমনি তো আমাকে অনেক আনন্দ লাগে, ভালো লাগে। হ্যাঁ সাথে আমরা দেখা করি, কথা কই। হ্যাঁ একটা ছেলে আছে। ছেলেটা কিন্তু সুন্দর অনেক। হ্যাঁ অনেক সুন্দর, নায়কের মতো সুন্দর না? হ্যাঁ চান্স দিলে না ছেলেও চান্স পাবে। তাই? হ্যাঁ তো আপনি তো সুন্দর, আপনার একটা চান্স দেই বাইরে কই? দিয়ে দেন। তাই? দিয়ে দেন, যদি নায়িকারা যদি দেয় তো দিয়ে দেন। আপনারা দর্শক যদি মিলা দেন তো দিয়ে দেন। ওরে বাবা রে বাবা, বাইরে তো তাহলে বলতে হবে যে নায়িকা হওয়ার চান্স আছে এখন। ভাই কি আমার এই করতে দিব? দিবে না কি জন্য? হ্যাঁ ইনকাম হবে? ইনকামের দরকার নাই ভাই, যেমনি আছেন এমনি ভালো আছেন। এই তো ভালো। নায়িকা বনশ্রী সম্বন্ধে কি জানেন? না ভালোই, খারাপ না, ভালোই। ওনার ছবি সম্বন্ধে জানেন? হ্যাঁ রুবেলা ছবি করছে, ইলিয়াস কাঞ্চন লাগে ছবি করছে। তো আপনি কি এই প্রকল্পে থাকেন? জি। বাড়িঘর নেই? না। তো আমি আসছি আমাদের নায়িকা বনশ্রীর খোঁজে। চিনেন ওনাকে? হ্যাঁ চিনি। উনি কোথায় থাকেন? উনি থাকে হলো ওই মাথায়, এই কিসের শেষ মাথায়? হ্যাঁ শেষ মাথায়। তো আপনার সাথে তো এখন মনে হয় ভালো সম্পর্ক। ছবি দেখছেন ওনার কখনো? হ্যাঁ দেখেছি। তাই? হ্যাঁ সূরা প্রস্তম ছবি। সূরা প্রস্তম। তো আপনাদের বাড়ি কোথায়? এক জায়গায় ছিল, ওদের যেখানে জন্মস্থান সেখানেই। ওনার জন্মস্থান কোথায়? শিবচর। বাসা এখান থেকে কত দূর ওনার? এই যে সামনে, বেশি দূরত্ব না, কয়েকটা ঘর পরেই। একদম শেষ মাথায় নাকি? না শেষ মাথায় না, এই দেখেন দোকান আছে, দোকানের সম্মুখে। দর্শক কথা বলছি মাতবরের চর, শিবচর, মাদারীপুর থেকে। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি নায়িকা বনশ্রীর বাসার দিকে, যাকে আমরা সবাই চিনি। তিনি হচ্ছেন নায়িকা বনশ্রী। আমার সাথে এখন এই মুহূর্তে আছেন নায়িকা বনশ্রী। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আছেন কেমন? হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আর আমি আপনার আন্তরিক অভ্যর্থনায় খুবই খুশি। কারণ হচ্ছে আমি আসছি প্রায় ঘন্টা 3 হলো। তো আপনি আমাকে দেখে রান্নাবান্নার আয়োজন করলেন, নিজে করলেন, রেডি হলেন। এরপর আমরা চিন্তা করলাম কোথায় যাব। তো আপনি বললেন যে আমাদের এখানে নদীর পাড় অনেক সুন্দর জায়গা, এই জন্য আমরা এখানে আসলাম। মানুষের জীবনও তো নদীর মতো বহমান, মানুষের শৈশবগুলো নদীর মতো বয়ে চলে। তো যদি একটু আপনার শৈশব নিয়ে বলেন। আসলে কি জানেন, আমি প্রকৃতিকে খুব ভালোবাসি, তাই তো আপনাকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো আপনার জন্ম বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম হলো ভাঙাতে, ফরিদপুরে। হ্যাঁ, আর আমার ছোটোবেলায় আমি আমার দেশের বাড়িতে কিছুদিন ছিলাম। তারপর আমার আব্বা অনেক ছোটোবেলায় আমাকে ঢাকায় নিয়ে গিয়েছে। কিছুদিন আমরা খুলনাতেও ছিলাম। বাবা করতেন কি? কন্ট্রাক্টর ছিলেন। কন্ট্রাক্টর। আর মা? মা হাউস ওয়াইফ ছিলেন। কিন্তু নায়িকা হইতে গেলে তো আমি অনেকের মাকেই চিনি, যেমন আমাদের পপি আপার মাকে আমি চিনি, বা শাবনুর আপার মাকে আমি দেখেছি, মৌসুমী আপার মাকে আমি দেখিনি। তো নায়িকাদের তো মার অনেক ভূমিকা থাকে। আমার মনে হয় মা না থাকলে হয়তো নায়িকাই হওয়া যায় না। আপনার মা কেমন ছিলেন সিনেমার প্রতি? না, আমার আম্মা আমার কেরিয়ারের জন্য কোনো অবদান তার ছিল না। সেই জন্য আমি অনেক রাগ করতাম মায়ের উপরে, যে কেন তুমি আমার কেরিয়ারের প্রতি যত্নশীল না। আমার কোনো পরিচালক আসলে, কোনো প্রডিউসার আসলে আমার মা যে আসে না তাদের একটু যত্ন করতেন না। আমার মা অজ পাড়াগাঁয়ের একজন মেয়ে, সে তার কোমর পাড়, তাদের বাড়ি আমাদের দেশেই। সে গ্রামে বড় হয়েছে, সে এত সহজ সরল ছিল
সে কিছু বুঝতো না ভাই। আচ্ছা, তাহলে আপনি কার সহযোগিতায় আসলে সিনেমায় নাম লেখালেন? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ডের সহযোগিতায়? হ্যাঁ। তো এই যে এই শখটা কেন হলো যে সিনেমা করবেন? এই রঙিন জগতের হাতছানি কিভাবে দিল আপনাকে? আসলে কি জানেন, আমি ছোটবেলায় নানা বাড়িতে খুব বেড়াতাম, তখন এই সর্ষে ক্ষেত, এই যে নদী আমার খুব ভালো লাগে বুঝছেন, এই যে কাশফুল আমার এত প্রিয়। তো আমি বলতে পারেন একজন প্রকৃতি প্রেমী। হ্যাঁ, এই প্রকৃতিকে ভালোবাসতে যে আমার মনে হয়েছে যে আমি যদি নায়িকা হই তাহলে ক্যামেরাতে আমাকে অনেক ভালো দেখাবে এই প্রকৃতির মাঝে। এই কারণে আমি নায়িকা হয়েছি। আরেকটা হলো যে আমি যেখানেই যাইতাম বেড়াতে, বা আমি কখনো দেশে আসলে লঞ্চে উঠতাম, বাসে করে আমরা আসতাম না, আমরা পদ্মা দিয়ে লঞ্চে করে আমরা ওই যে গোপালপুর নামতাম, শেখপুরে নামতাম। তো তখন দেখতাম যে আমাকে না অনেকেই নায়িকা হিসেবে বলতো, অনেক নায়িকাদের সাথে আমাকে মিলাতো অনেকে। তো এই কারণে আমার আরও বেশি অনুপ্রেরণা আসছে যে আমি তো নায়িকা হতে পারি, তাহলে আমার স্বপ্নটা তো পূর্ণ হবে যে এই প্রকৃতির মাঝে আমি মানে অ্যাক্টিং করব, গান করব, ক্ষেতের মাঝখানে দৌড়ানো, এগুলো আমার খুব ভালো লাগতো বুঝছেন। আর আমি অনেক ছবি দেখতাম সেই জন্য। তো ওই সময় কাদের ছবি বেশি ভালো লাগতো আপনার? আমার তো মানে প্রিয় শিল্পী ছিল ববিতা ম্যাডাম, শাবানা ম্যাডাম, তারপর ইলিয়াস কাঞ্চন ভাই, আর বুলবুল আহমেদকে আমার ভালো লাগতো, এদেরকে আমার ভালো লাগতো। তো আসলে ওই যে মানুষে যে বলতো, মজা করে বলতো বা সিরিয়াসলি বলতো যে এই তুমি তো নায়িকার মতো সুন্দর, তো ওই কারণে হয়তো আপনার সিনেমার প্রতি ঝোঁকটা আরও বেশি ছিল। হ্যাঁ, আসলে আমার গায়ের রংটা তো ফর্সা না বুঝছেন, আমি হলাম শ্যামবর্ণ। তো আমাকে মানুষ বলতো কি যে চেহারাটা তোমার ওই নায়িকাদের মতো, বড় বড় চোখ, এগুলো বলতো, মাথায় অনেক চুল ছিল, এই বলতো যে তুমি নায়িকাদের মতো দেখতে, অমুক নায়িকার মতো লাগে, অনেক নায়িকাদের সাথে আমাকে তুলনা করতো। আচ্ছা, তো বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা জানি যে আসলে আপনি একটা বিলাসবহুল জীবন যাপন করছেন একটা সময়, এখন এই যে এখানে থাকেন, এই জায়গাটাতে নিজেকে দেখে এখন কেমন লাগে? যে আপনার অনুভূতিটা কি যে আসলে আপনার তো এই জায়গায় থাকার কথা ছিল না? আসলে কি জানেন, আমি সৃষ্টিকর্তাকে অনেক বিশ্বাস করি এবং ভয় পাই, ভালোবাসি। হতে পারে আমি শিল্পী মানুষ, হয়তো অত পর্দা করি না, অনেক বেশি নামাজ কালাম পড়ি না, কিন্তু আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। তো সেই জন্য আমি এখন হ্যাপি, কারণ সুখী মনে করি, শুকরিয়া আদায় করি যে এখন যা আসছে শুকরিয়া। কারণ অনেক মানুষ তো অনেক কষ্টে আছে ভাই, সেগুলো দেখি। আমি সবসময় নিচের দিকে তাকাই, কখনো আমি উপরের দিকে তাকাই না এখন, কারণ উপরের দিকে তাকালে না আমার অনেক কষ্ট হবে। নিচের দিকে তাকাই, তখন আমার ভালো লাগে যে না, আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছে, শুকরিয়া। আমার ছেলেকে বলে আমরা শুকরিয়া, সেই জন্য এখানে ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে আমাদের নায়িকা বনশ্রী তো আপনার প্রতিবেশী। জি। তো কেমন লাগে বিষয়টা? নায়িকা বনশ্রী আপা আমাদের প্রতিবেশী হয়, আমরা খুব আনন্দিত, খুব গর্বিত, খুব খুশি। কিন্তু নায়িকা বনশ্রী আপা যে জায়গায় থাকার কথা ছিল, যে স্থানে তার বসবাস করার কথা ছিল, কিন্তু সেই স্থানে সে বসবাস করতেছে না। আমরা তো অনেক ছোট, কিন্তু আমাদের যারা অগ্রজ যারা আছেন এফডিসিতে, ওনাদের অনেকের কাছে শুনি যে একটা সময় আপনি একটা বিশাল সুন্দর বিলাসবহুল জীবন যাপন করতেন। তো সেই জীবন থেকে কিভাবে ছিটকে পড়লেন যদি একটু শেয়ার করেন। আসলে কি, আমার যে প্রযোজক ছিল ফারুক ঠাকুর, সে আমাকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন। আবার আমার হাজব্যান্ড ছিল, সে একজন শিক্ষক ছিল, সেও মাসে একটা ভালো টাকা ইনকাম করতেন। তো এদিকে ফারুক ঠাকুর তো ছবির জগতের একজন গার্জিয়ান, সেও আমাকে দেখতো, আমার হাজব্যান্ডও আমাকে মাস শেষে অনেকগুলো টাকা হাতে দিতেন। তখন এটা নিয়ে আমি খুব সুন্দর একটা জীবনযাপন করেছি এবং গর্জিয়াস একটা জীবনযাপন করেছি। কিন্তু আমি কখনো ভাবি নাই যে এমন হতে পারে জীবনটা, এমন মানে সমস্যা আসতে পারে, এটা কিন্তু আমি কখনো ভাবতে পারিনি। কারণ আমার তো মনে হয়েছিল যে এমন কখনো হবে না। মানুষ কিন্তু ভাবে না, না ভাবলে কিন্তু এটা হয়। আর সেই সময় আমার যে বয়সটা ছিল, আসলে ভাবারও কথা না, বয়সটা তো কম ছিল। এরপরে আমার জীবনে কিছু অ্যাক্সিডেন্ট হয় আমার লাইফটা, বুঝছেন। আমার হাজব্যান্ডের সাথে আমার দ্বন্দ্ব হয়, তার সাথে আমার মানে ইয়ে হয়ে যায়, মানে অনেকটা খারাপ সম্পর্ক হয়ে যায়। তাকে ছেড়ে দিই নাই তখন আমি, কিন্তু খারাপ সম্পর্ক হয়ে যায়। তারপর ফারুক ঠাকুর, সে আমাকে অনেক স্নেহ করতেন, সে আমাকে ভালো একটা জীবন দিতে চেষ্টা করেছেন, কিন্তু উনিও একটা দুর্ঘটনায় যে কোনো একটা ব্যাপারে পড়ে যায়। ওই সব কারণে আমার লাইফটা এরকম হয়ে গেছে ভাইয়া। তারপরে আমি আর
উঠে দাঁড়াতে পারিনি। কারণ কি, আমি জীবনে একটাই ভুল করছি, আমি যদি একটা বাড়ি করতাম আমার জীবনে এমন হতো না। বিভিন্ন জায়গায় ভাড়া থাকছি, প্রবলেম হয়েছে, নায়িকা মানুষ, এই বাড়িওয়ালা ভাড়া দেয় না, এই সমস্যা ওই সমস্যা, নানা রকম সমস্যা আমি জর্জরিত হয়েছি। এইসব কারণে আমার মানে জীবনটা আর গুছানো হয়নি। আচ্ছা আপা, তো আপনি সিনেমায় বেশ কিছু টাকা হয়তো পেয়েছেন, তখন তো আর সিনেমা অত লক্ষ লক্ষ টাকা দিত না, হয়তো পেতেন কিছু? না, আমাদের তখন ভালো টাকা দিত, এখনই দেয় না, এখনই বেশি দেয় না। আচ্ছা, অনেক বড় নায়ক নায়িকাকে মনে হয় অনেক টাকা দেয়, কিন্তু ওই যে তারপরে আগের মতো তো ছবি হয় না। আমরা যখন ছিলাম আমাদের যে টাকা দিত আল্লাহর রহমতে অনেক বেশি টাকা দিত। আমরা 4 লাখ 5 লাখ টাকা করে দিত আমাদের নায়কদের, 7 লাখ 8 লাখ করে দিত। ভালো ছিল তখন, স্বর্ণালী যুগ বলে, দেখেন না? হ্যাঁ হ্যাঁ। এই যে আপনি একটা সুসময় থেকে দুঃসময়ের দিকে, কখন এই দুঃসময়ের দিকে আসলেন? কারণ হচ্ছে যে আপনি তো একটা একদম রঙিন জগতে বিলাসবহুল জীবনযাপন করছিলেন, তারপরে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে আপনি একটা দুঃখের জীবনে আসলেন। এটা কখন বা কত সালে, কিভাবে? আসলে ভাই সাল তো আমার মনে রাখি না, ভুলে গেছি। আর আমার এখন স্মৃতিশক্তি অনেকটা কমে গেছে বুঝছেন, মোটামুটি আগের কথাগুলো অত মনে করি না। আমি আগের কথা মনে করলে তো আমার কষ্ট হবে, তো আমি অনেক আগের কথা মনে করি না। আর সামনে কী হবে তাও ভাবি না, বর্তমান নিয়ে আমি আছি, নাহলে তো আমার সমস্যা, অসুস্থ হয়ে পড়ব। তো এখন এমনি আমি অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার, তারপর শ্বাসকষ্টও আছে, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় ঠান্ডা বেশি লেগে গেলে। হ্যাঁ, আমার ওষুধপত্রে মাসে 4-5 হাজার টাকা লাগে, যার জন্য আমি চেষ্টা করতেছি কতটা সুস্থ থাকা যায়, এই জন্য আমি পিছনের কোনো কথাই ভাবি না। তো আমার ওই যে ফারুক ঠাকুর আমার লাইফ থেকে চলে গেল। ফারুক ঠাকুর যে আমার একজন গার্জিয়ান ছিল, সে একটা মার্ডার কেসের আসামি হয়ে চলে গেল। সে তো মার্ডার করছে কিনা আমি জানি না, তবে শুনেছি, আমি তো স্পটে ছিলাম না। তো এরপর থেকেই ভাই আমার লাইফটা এমন হয়ে গেছে। উনি থাকলে আমার জীবনটা অনেক সুন্দর হতো এবং অনেক ভালোই থাকতাম আমি। আর ফাইন্যান্সিয়াল কারণে আমি উঠতে পারলাম না, বুঝছে না? কারণ আমি আগে একটু বলি আপা, ফাইন্যান্সিয়াল কারণে মানুষ উঠতে পারে না, আবার ফাইন্যান্সিয়াল কারণে মানুষ উঠে যায়। কারণ অনেক থাকলে মানুষ হইতে পারে না, আবার অল্প থাকলেও মানুষ হয়ে যায়। তো আপনি কখন অনুভব করলেন যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেমে যাচ্ছেন, এই আপনি হয়তো সামনে খাবার পাচ্ছেন না, হয়তো এই ঘর থাকতে পারবেন না, এরকম একটা তো সিচুয়েশন তৈরি হয় ওই সময়। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু অধপতনের দিকে যাচ্ছেন। তখন ওই সময়টাতে কি করলেন? আপনি তো শুনলাম যে লালমাটিয়ে থাকতেন একটা সময়। আসলে কি দেখেন, যখন আমার টাকা পয়সা নেই তখন আমি কি করব? তখন আমি বাড়ি ভাড়া দিতে হিমশিম খাই, নিজের বাজার সদাই করতে হিমশিম খাই, হারমোনিয়ামটা নিয়ে মাঝে মাঝে একটু রেওয়াজ করতাম। পরে আবার টিচারদের ডাকলে মনে করেন টাকা দিতে হতো, এইসব কারণে আর টিচারদের ডাকা হয় নাই। তারপরে আমি ওই যে গায়িকা আলেয়ার কাছে যাই এক সময়, খুব অসহায়, যে আমাকে একটু গানটা প্র্যাকটিস করাবেন আপনি। তো উনি টাকা নিত না আমার কাছ থেকে, ওনার বাসায় যেয়ে প্র্যাকটিস করতাম। উনি আমাকে নিয়ে গান লিখলো, লাইলি আর মজনু গান লিখলো, ওই যে লতিফ সরকারকে দিয়ে গাওয়াবে। উনি আমাকে বেশ কিছুদিন প্র্যাকটিস করাইছে, কিন্তু আমার এমন অবস্থা যে আমি গাড়ি ভাড়ার ভয়ে ওনার বাসায় যাই না। হ্যাঁ, উনি আমাকে ফোনে বলে তুমি আসো না কেন। আমি মোহাম্মদপুরে থাকতাম, উনি মিরপুরে থাকতেন। তারপর আর কি ভাইয়া, এইভাবে আর হলো না বুঝছেন। হারমোনিয়াম কি বিক্রি করে দিলাম না কি করলাম মনে নাই বুঝছেন। এরপর আর হারমোনিয়াম নিয়ে কিছুই করা হলো না। তারপরে তো এক পর্যায়ে এমন অবস্থা হলো যে বাড়ি ভাড়াও দিতে পারি না, খাবারের চিন্তাও করতে হয়, যা ব্যাংকে টাকা ছিল সব শেষ। পরে ওই যে আপনার ওই বাসে বই, ছেলেকে নিয়ে বাসে বই বিক্রি করতে গেছি। এই যে এই মেহেদি ছিল তখন? হ্যাঁ, মেহেদি একেবারে বাচ্চা না? হ্যাঁ, ছোট ছিল, কোলে ছিল। পরে কোলে করে নিয়ে আপনি তখন বই বিক্রি করতে গেলেন শাহবাগে? হ্যাঁ, বই বিক্রি করতাম, মোহাম্মদপুর বাজার থেকে বাসে উঠতাম, শাহবাগে নামতাম। তো আল্লাহ রসুলের পরে আমার ভাতে মোটামুটি যাই আসতো, ওটা দিয়ে আমি ঘর ভাড়া দিতাম, খাওয়ার করতাম। কিন্তু কষ্ট হতো প্রচুর, লজ্জাও লাগতো বুঝছেন। কিন্তু আমি ওই যে মুখে ওড়না বেঁধে তারপর করেছি, আমি মুখটা খুলে কখনো করি নাই। তারপরে চিন্তা করলাম, আসলে আমি নিজে অনেক চলতাম, আমি ধানমন্ডি থাকতাম, তো ওই সময় হয়তো কোনো আপনার দেখছি আমরা চিনি নেই, আর এমনিতেই চিনি নেই হয়তো, কিন্তু কে যেন আপনাকে চিনে ফেলছিল, এই তো না? তারপরে ওই যে এক সাংবাদিক মানে গাড়িতে বসা ছিল, পরে সে কীভাবে যেন আমাকে চিনছে আমি নিজেও জানি না। সে ইয়াং একটা ছেলেই, পরে ও আমাকে 1000 টাকা দিছে। দেওয়ার পরে আমি নিচে নামছি, পরে এর ভিতরে দেখি আমাকে ওই যে রহমান ভাই, এই যে আমাদের পত্রিকার। আচ্ছা, রহমান ভাই হচ্ছে আমাদের এই বাছুর শাসা আছে, তো বাছুর শাসা যে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, ওই যে সদস্য আমি। তো এইটার সভাপতি ছিলেন আবার রহমান ভাই এক সময়।
হ্যাঁ, রহমান ভাই তখন আমাকে ফোন দিছে, বনশ্রী তুমি নাকি এরকম বলতেছে কেমন আছে এসে বলে, তারপর বলছে তুমি আই চ্যানেলে আইসো। পরে চ্যানেল আইতে? হ্যাঁ, চ্যানেল আইতে যাওয়ার পরে একটা প্যাকেটে করে আমাকে 10,000 টাকা ওই যে দিয়ে গেল একজন এসে, এটা আপনি নেন। পরে ওই পর্যন্তই। এরপরে আমার আবার ইমরুল সাহেদের সাথে দেখা, ওই যে আমি একদিন এফডিসিতে যাচ্ছিলাম, আনোয়ার ভাই মারার পরে ওই যে আনোয়ার হোসেন, হ্যাঁ, তাকে দেখার জন্য আমি আবার এফডিসিতে যাচ্ছি ওই আনোয়ার হোসেনকে দেখার জন্য। এর ভিতরে যে রেল লাইনের ওইখানে আপনার রিক্সা নিয়ে বসা, তখন দেখি ইমরুল সাহেদ, ও আবার আমাদের স্ক্রিপ্ট রাইটার ছিল, ও সাংবাদিক, বড় সাংবাদিক, ওই যে আপনার আনন্দ বিচিত্রার, ওখানে আবার কাবারও করেছিল। তো আমাদের বাসায় আসতো, ফারুক ঠাকুরের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সে একজন গুণী মানুষ, স্ক্রিপ্ট রাইটার। তখন আমাদের ওই যে নিষ্ঠুর দুনিয়ার স্ক্রিপ্ট রাইটার সে ছিল। তখন বলতেছে কী ব্যাপার বনশ্রী, আমি ডাক দিচ্ছি ভাইয়া। তখন বলতেছে কী ব্যাপার, তুমি কেমন আছো? আমাকে না ভাই আমি ভালো নাই, আমি বাসে বই বিক্রি করি। সে বিশ্বাস করে না। তারপর আমি বলি না ভাইয়া বিশ্বাস করেন, আমি এখন খুব কষ্ট আছে। তারপর আমার অবস্থা দেখছে সে আসলে এই সমস্যা। পরে সে বলছে ঠিক আছে আমি সাংবাদিক পাঠাই দিব না। তারপরে সে সাংবাদিক পাঠায় দেয়। পরে ওই ধাপে আমাকে বেশ কিছু টাকা পয়সা আপনার জনগণ থেকে পাই, তারপর জিটিভি আমার সাক্ষাৎকার নেয়, তারপরে আরও অনেক টেলিভিশন, এটিএন নিউজ, এরা সাক্ষাৎকার নেয়। ভাই অনেক কাহিনী সেগুলো, এগুলো বলতে গেলে আপনার অনেক সময়। আমি রেডিওতে মনে সাক্ষাৎকার শুনছিলাম, রেডিওতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, 2টা রেডিওতে আমার সাক্ষাৎকার, কারণ তখন এফএম গুলো অনেক জনপ্রিয় ছিল। এফএম এর মাধ্যমে হয়তো আমরা আপনার সম্বন্ধে জানি। আচ্ছা, তো এভাবে আপনার জীবনে অনেক কথাই আমরা শুনছি। এখন এই মুহূর্তে হয়তো অনেক কিছু মনে নেই, কিন্তু আপনাকে ওভাবেও আমরা নতুন প্রজন্ম শুনছি। তো আপা, তো এরপর আপনার ঘুরে দাঁড়ানোর গল্প, তো এখানে আমি যতটুকু জানি আর কি কর্মসূত্রে, এই আমাদের অনন্ত জলিল সাহেব আপনাকে একটা সহযোগিতা করছিলেন। হ্যাঁ, 10,000 টাকা দিয়েছিল। 10,000 টাকা দিয়েছিলেন। আসলে বিপদের সময় 10 পয়সাও অনেক, কারণ বিপদে পড়লে কেউ কারো হয় না। কারণ আপনার আশেপাশে কিন্তু প্রচুর লোক ছিল, আপনজন অনেকে ছিল না, তারা কিন্তু করে নাই না। কারণ আপনি যত, আর যে সেই সময় যে আমাকে 10 টাকা দিছে, তারও মূল্য আমার কাছে এখন অনেক বেশি, অনেক বেশি। কারণ বিপদের সময় আপন ভাইও থাকে না। না, আর যদি একটু, আপনাদের কি নিজস্ব জায়গা সম্পত্তি নাই? আমাদের ভাই শিবচরে বাড়ি, আমার দাদার নাকি অনেক সম্পত্তি ছিল থানার সামনে, তারপরে যে ডিসি রোডে, হাতির বাগান, কলেজ বোর্ড। কিন্তু আমার বাবা নাকি ঢাকা যখন ছিল তখন আমার বংশের লোকেরা বলে আর কি, যে আমার আব্বা নাকি তাদেরকে বিক্রি করে দিছে অল্প টাকায়। হ্যাঁ, কিন্তু তারা দলিল দেখায় না, দলিলের কথা তারা বলে না, তারা আমাদের ডিনাই করে চলে। জানি না, এখন আমার ভাইকে দিছে একটু জায়গা, সেখান থেকে কিন্তু আমি একটু পাই, কিন্তু আমার ভাই সেটা দিতে চায় না। কিন্তু আমার এখন খুবই সমস্যা চলতেছে। আমি বলছি যে এখন আমি যে 17,280 টাকা পাই, এটা দিয়ে তো আমার এই বাজার করতে হয়, তারপরে ওষুধপত্র লাগে, ছেলের পড়াশোনা লাগে, তো আমি তো হিমশিম খাই। তো ওই টাকাটা দিলে আমি একটা এই যে টেলারিং কাজ জানি, আমি কিছু কাপড় চুপড় এনে ওই সিটি গোল্ডের কিছু জিনিস যদি ঘরে রাখি, তাহলে ওইটা কিন্তু গ্রামের মানুষ কিন্তু নিয়ে যদি আমার প্রতিদিন যদি 200 টাকাও আসে, তাও তো আমার একটা এক্সট্রা ইনকাম বাচ্চার খরচটা হয়ে যায়। কিন্তু আমার ওই ভাই দেয় না, বুঝছেন, এই জন্য আমি কেস করে দিব। আচ্ছা, ওই জায়গার যে আপনার ভাই যে জায়গাটা দেন, ওই জায়গাটা কি অনেক দামি নাকি? হ্যাঁ, ওইটা আমি জায়গা পাবো অল্প একটু, কিন্তু দাম অনেক, বুঝছেন। এই কারণে আমরা দিতে চান না। না, এটা তো উচিত না, এটা তো আপনার আমার ভাইয়ের তো উচিত, কারণ এটা তো আল্লাহর কাছেও ঠেকা থাকবে, কারণ এটা দিতেই হবে, মাস্ট। এটা হুজুর আমি আলাপ করছি, আপনি যদি না ছাড়েন, আপনার ভাই যদি আপনাকে না দেয়, তাহলে তার অনেক পাপ হবে, সে অনেক শাস্তি পাবে সে। তো আপনার টেইলারিং এর কথা হচ্ছিল, তো আপনার একটা তো টেইলারিং হাউস আছে, তো আপনার ঘরেই দেখলাম মেশিনপত্র, সেটা হচ্ছে বনশ্রী মডার্ন ফ্যাশন টেইলার্স। তো যদি একটা টেইলার্স নিয়ে বলেন। আসলে আমি টেইলারিং কাজ শিখেছি, তো শিখার পরে এখন এই বয়স হয়েছে তখনই শিখছি। অনেকে বলছে এত বয়স্ক মানুষ টেইলারিং কাজ শিখে তুমি কি করবা, কিছুই করতে পারবা না, তো তুমি এটা করার দরকার নেই। তারপর আমি জোর করে শিখছি, তা আল্লাহর রহমতে আমি এখন কাপড় চোপড় বানাতে পারি, কাটতে পারি, এগুলো পারি, সব কিছুই পারি। তো আমি ঢাকায় থাকতে আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি যদি লিফটেড করে এই স্কুলে যাই, ওইখানে যদি কিছু মহিলাদের সাথে আলাপ করি, কলেজে বিভিন্ন জায়গায় যদি যাই, যে আপা আমাকে একটু হেল্প করেন, কিছু কর্মচারী রাখি, আমি তো একা একা পারবো না, তো যদি এগুলো হয় তো খুব সুন্দর হবে, মানে আমার একটা ইনকাম সোর্স আসবে। কিন্তু ভাই পোস্টার ছাপাইলাম, কিছুদিন পরে করোনা ভাইরাস শুরু হয়ে গেছে, পরে তো আর কোথাও যেতে পারি না, শেষ আমার স্বপ্ন। এরপর আমি দেশে চলে আসলাম।
তাহলে এটা দেশে আপনি চলে ঢাকাতে আসছি। শুরু করছিলেন? হ্যাঁ, ঢাকাতে শুরু তো ঢাকা করেছিলাম। থেকে ফাইনালি আপনি এই মাদারীপুরে অর্থাৎ শিবচরে আসলেন কবে? শিবচরে এই যে আপনার করোনা ভাইরাসের চলাকালীন লাস্টের দিকে আর কি। এরপরে এখানে কোথায় থাকতেন? এরপরে আমি আমাদের শিবচরে আপনার একটা টিনের ঘর ভাড়া নিচ্ছি, কারণ ফ্ল্যাট নেওয়া তো ভাই সম্ভব না। 17,280 টাকা পাই, আগে 21,400 পাইতাম। ঢাকায় আপনার একটা ফ্ল্যাটে সাবলেট থাকতাম, কিন্তু এরপরে আর সম্ভব হয় না, এই টাকাটা কমে যায়, লাভের অংশটা 4,020 টাকা কাটে। তখন আচ্ছা। আমি ঢাকা থেকে দেশে চলে আসলাম, কারণ দেশে বাড়ি ভাড়া কম। তো আমি একটা স্বপ্ন নিয়ে আসছি যে এখানে এসে বাড়ি ভাড়াটা কম, দেখি এখানে কিছু করা যায় কিনা, ওই আচ্ছা। স্বপ্নটা নিয়ে আসছি এখানে। তারপর পরবর্তীতে কেন আপনি এই আশ্রয়ন প্রকল্পে নিজেকে নিয়ে আসলেন? আসলে কি ভাইয়া, আমরা মানে ওই ঢাকায় যেমন অ্যাভেলেবেল বাসা পাওয়া যায়, এখানে কিন্তু সেটা না। এখানে বাসা ভাড়া খুব কম, আর বিশেষ করে যেই কোয়ালিটির বাসা আমি খুঁজি কম ভাড়ায় 2,000-3,000 টাকায় যে বাসাগুলো আমি খুঁজি সেগুলো পাওয়া যায় না। পাওয়া যায় আপনার ভালো ভালো ফ্ল্যাট, যেগুলো 15-16,000, 20,000 বা 12,000 এরকম বাসা পাওয়া যায়। তো আমি চিন্তা করলাম যে এরকম বাসা পেলে তো হবে না, তো আমি ওই টিনের ঘরটা ভাড়া নেই। নেওয়ার পরে হয় কি, দেখা যায় বাড়িওয়ালারা একটা বছর আমাদের খুব আদর করে, 1 বছর পরে দেখা যায় কি আস্তে আস্তে সম্পর্কটা অন্যরকম হয়ে যায়। আমার ছেলে যদি একটু খেলাধুলা করে তারা রেগে যায়, আবার আমাদেরকে পছন্দ করে না, ওই যে আমরা স্বামী নাই, বড় ছেলে নাই, তারা মানে আমাদেরকে মানে একটু টর্চার করে এক ধরনের। এটা আমি টর্চারটা আমি সব জায়গায় হই, কারণ গার্জিয়ান নাই তো। আবার একটু আপনার মেয়েকে নিয়ে যদি বলেন, আপনার মেয়ে কোথায় কি অবস্থায় আছে? ভাই আমার মেয়ে মরে গেছে না বেঁচে আছে ভাইয়া আমি জানি না ভাইয়া। শুধু একটাই কষ্ট জানেন, যদি আমার টাকা থাকতো তাহলে আমার মেয়েটাকে আমি উদ্ধার করতে পারতাম হয়তো, কিন্তু আমার টাকা পয়সা ছিল না তো ভাই, আমি এই জন্য আমার মেয়েকে উদ্ধার করতে পারি নাই। একবার এক জায়গায় আমি বক্তৃতা দিয়েছিলাম একটা রিহ্যাব সেন্টারে, তখন ওইখানে কিছু সাংবাদিক ভাই ছিল আর আপনার মানসিক হাসপাতালের পরিচালক ছিল। তখন আমার সাক্ষাৎকার, আমার বক্তৃতা শুনে ওনারা মানে অনেক কষ্ট পেয়েছেন এবং কান্না হয়ে গেছে ওনারা। তারপর ওনারা বলছিল যে আপা আপনি প্রেস ক্লাবে আসেন। তা আমি প্রেস ক্লাবে গেলাম, তখন ওই সাংবাদিক ভাইরা বললো যে আপা আপনি একটা সম্মেলন করেন, সম্মেলনটা করলে আমরা যদি 20-25টা পত্রিকা একসাথে লিখি তাহলে সে একটা ব্যবস্থা হবে, মাননীয় প্রধানমন্ত্রী সে বিষয়টা দেখবে। হ্যাঁ ভাই, ব্যাড লাক যে আমি ওই যে যা পাই ভাই ওটা তখন 17,280 টাকাই পাই। তখন আমি ওটা দিয়ে তো আমার নিজেই হিমশিম খাই, আর আমি অনেক ধার দেনা হয়ে গেছে ভাই আমার, আমি অনেক লোন আছে আমার, বুঝছেন, এটাই পরিশোধ করতে পারি না। তারপর আমি 10,000 টাকা জোগাড় করতে পারি না, কিন্তু আমার আপন ভাই ছিল, তাকে বলছিলাম যে তুমি আমাকে 10,000 টাকা কিস্তি নিয়ে দাও, সে আমাকে দেয়নি ভাই। আমার ভাগ্যটা খুব খারাপ, আমার কেউ নাই, এই বাচ্চাটা ছাড়া আমার কেউ নাই। ধরে নেই যে আপনার মেয়ে আল্লাহ তাআলা হয়তো কোথাও না কোথাও রাখছেন, তো ওর বয়স এখন কত হইতো তাহলে? ভাই আমাকে এগুলো জিজ্ঞেস করেন না, কারণ কি আমার মেয়েটাকে আমি হারাই ফেলার পরে আমি কিন্তু বোঝেন তো একটু আমার মন খারাপ থাকে। আমি এই যে সারাদিন ঘরের কাজ করি, ছেলেকে পালি, তারপরে যে একটু আল্লাহ আমাকে ভালো রাখছে এই জন্য শুক্রিয়া, বুঝছেন। আমি যে একটু সমাজে বাস করতে পারতেছি, আমার তো পাগল হয়ে রাস্তা ঘোরার কথা, কারণ আমার কলিজার টুকরা আমার হারায় গেছে, বুঝেন না। আর মেয়ে সন্তান আমার হারায় গেছে, আমার ভিতরে কি চলে এটা একমাত্র সৃষ্টিকর্তা বলতে পারে, এছাড়া মানুষ কিন্তু বুঝবে না। আমার সন্তানকে আপনারা দেখেন তো ভাই যদি পারেন, আমার তো মোবাইল নাই ভালো ভাই, আমি কিনতেও পারি একটু না। বর্ণনা দেন, আর ছবি টবি আছে আপনার? আমার কাছে ছবি আছে ভাই, আমার মেয়েটাকে যদি যে আপনারা একটু খুঁজতে পারেন এই যে আপনাদের টিভির মাধ্যমে, তাহলে আমি খুব খুশি হব ভাই। আসলে এখন তো সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকে খুঁজে পাই, হ্যাঁ ধরেন আপনি এই ইউটিউব ফেসবুকে আমার ফোন নাম্বার দিয়ে দেন, তো ফোন আর আমার নাম্বার দিয়ে দিব, ঠিকানাও দিয়ে দিন, আর ছবিও দিয়ে দিব। আর যদি একটু মেয়ের বর্ণনা দেন তাহলে মানুষ বুঝতে পারবে যে আসলে মানে ওর মানে আমি চাচ্ছি কি, ধরেন ও তো হারাইছে বেশ কয়েক বছর হলো, হ্যাঁ তো তখনকার আর এখনকার তো মিলবে না। তারপর যদি কোনো ক্লু দেন, যে ক্লুতে মানুষ বুঝতে পারে আসলে এই মেয়েটা কি না। না ভাই দেখেন, আমার মেয়েকে আমি অনুরোধ করতে চাই যে আমার মেয়ে যেন আমার কাছে ফিরে আসে। আচ্ছা, ও যখন হারিয়ে যায় তখন বয়স কত ছিল? ও তখন ক্লাস 7-এ পড়ে, বুঝছেন। তা তো মোটামুটি বুঝতো। হ্যাঁ ক্লাস 7-এ পড়ে, কিন্তু না ও খুব ভদ্র এবং খুব নরম টাইপের মেয়ে, আমার মতো চঞ্চল না, আমার মতো অত চালাক চতুর না, ও খুব অন্যরকম, বুঝছেন। ও দুনিয়ার সম্পর্কে কিছু বুঝতো না, কারণ ও স্কুলে যেতে বাসায় আসতো, আর বাবা শিক্ষক ছিল। পরে ওই যে ওর বাবা বিয়ে শাদী করছে, সৎমা ওকে অনেক অত্যাচার করছে, বুঝছেন। তাহলে অনেক বছর আগের কথা বলতেছেন। আর আমারও মনে করেন
অনেক বছর আগে 12-13 বছর হয়েছে না, আমারও বুঝছেন টাকা পয়সা ছিল না যে মেয়েটাকে আমি কাছে এনে রাখবো। তারপর আমার মেয়েকে রাখছিলাম, কিন্তু এত অভাব অনটন ওর সহ্য হয় নাই। ওই যে মনে করেন মডেলিং করতে চাইছে, আমি ওরে বলছি যে না মডেলিং করা যাবে না। তারপরে ওই যে ওকে মনে করেন ওই থানার সামনে পাশের রাস্তায় ওকে কিডন্যাপ করা হয়েছে। তারপরে ওকে নিয়ে আপনার ওই যে মডেল বানাইছে বুঝছেন। ও আমাদের এই যে মালিক কথা বলতেছেন। আর নিয়ে গেছে কি জানেন আছে না, অপূর্ব রানা, ওই ছেলেটা নিয়ে গেছে, ওই যে অপূর্ব রানা না, আমি রানা কি আমি যে আপনার যমুনা ফিউচার পার্কের পাশে ওর একটা ডান্স স্কুল আছে। আচ্ছা চিনি। হ্যাঁ ওই ছেলেটা আমি একটু বলি, বিট্রে করছে। আমি একটু বলি আপা, আমি ভাইয়ের সাথে এখন নেই, উনি মারা গেছেন, কিন্তু মারা গেছেন জানেন এটা? আমি জানি করোনা ভাইরাসের মধ্যে উনি মারা গেছেন। তো মারা যাওয়ার আগে আমি একদিন ওনার অফিসে গেছিলাম। হ্যাঁ তো এরপরে ওনার সাথে পরিচয় হলো। ভাই ওনার কিছু লোক ছিলেন যাদেরকে দিয়ে মিউজিক ভিডিও বানাতেন, মডেলিং বলতো আর কি, আসলে কিছু মিউজিক ভিডিও বানাইতো গানের। ওইভাবে ওনার সাথে যারা কাজ করতেন এরকম কেউ একজন আপনার মেয়েকে নিয়ে গেছে, আমার সাথে ডান্স করতেন, নিয়ে গেছেন ফিউচার পার্কের সাথে একটা মসজিদের ওদিকে একটা তার একটা একাডেমি আছে, ডান্স গ্রুপ ওর নাম। তো সেই পরিচয় আছে, আমার সাথে নাচ করতো, আমি আগে নাচের প্রোগ্রাম করতাম তখন। মাধ্যমে যাই হচ্ছে আর সানক্রেস্ট একটা অ্যাড করছিল, মাঝখানে আমার মেয়ে ছিল, দুই পাশে দুইটা মেয়ে ছিল, আপনার ওই বিলবোর্ড টানাইছিল যে মহাখালীতে বুঝছেন, আর কয়েকটা জায়গায় বিলবোর্ড। তো যখন আমি ওই যে অবজেকশন দিই থানায় যেয়ে, তখন ওইগুলি নামায় ফেলে। তারপর ওর ওই যে ক্যাসেটের উপরে ওর ছবি ছিল। আচ্ছা মেয়েটার নাম বলেন তো? এই যে কাজ করতেন এরকম আমার একজন বড় ভাই আছে, ওনার অসংখ্য কাজ করছেন, উনি হয়তো কোনো তথ্য দিতে পারবেন। হ্যাঁ ওনার নাম হলো, আমার মেয়ের নাম হলো শ্রাবন্তী শ্যামল বৃষ্টি, ওর বাবার নাম হলো শ্যামল বৃষ্টি ডাকতাম, ও এখানে নাম দিয়েছে শ্রাবন্তী শ্যামল বৃষ্টি বুঝছেন। তারপরে আমি আপনাকে আরো কিছু বলি, সেটা আমি বলি কোনো ডিরেক্টর কথা মনে আছে, যেমন আমি বলি তখন কাজ করতেন আমাদের ভাই, আমার বড় ভাই, তারপরে কাজ করতেন এই যে, এরপরে ছিলেন আমাদের এই যে টিভিতে কাজ করেন বুঝছেন। আমি জানি না ভাই, আমি ওনারা বেশিরভাগ কাজগুলা করতেন। আচ্ছা তো ওনাদের 3 জনের ভিতরে আমি 2 জনকে খুব ভালো করে চিনি। ভাই ওনাকে আমি ফোনে চিনি, ভাই আমি খুব ভালো করে চিনি। আমি ফোন দিব যে ভাইয়া এই নামের যদি কোনো মেয়ে আপনার সাথে, আমার ধারণা যে ওনাদের কারো কারো জানা আছে এই মেয়েটা কে কোথায় আছে, নিয়ে যান তখন আমি ছবি দেখাবো। হ্যাঁ তারপর দুঃখজনক বিষয় কি জানেন, আমি তো কোনো বিচার পেলাম না, কিছু পেলাম না, অনেক কাহিনী। সেটা থানাতে যে আমার যা করলো প্রশাসন, মানে পুলিশরা, ওসি আর ওই যে ইন্সপেক্টর যা করলো আমারে, তা তো ভালোই করছে, আল্লাহ ওদের ভালো রাখুক, দোয়া করে ওদের ইমান দেখ আল্লাহ। হ্যাঁ অভিশাপ দিতে চায় না কাউরে। তারপরে তো আমি কোনো বিচার না পেয়ে এখন আমি অনেক বড় লোক বুঝছেন, পয়সাওয়ালা, সে ওই যে মোহাম্মদপুর, ওরা আমার খুব আদর করে, মহিলাটা অনেক রিচ ম্যান, সে আবার আমার কাছে সেলাই টেলাই করতো, কাপড় চুপড় দিত এতগুলো করে। তা আমি আবার ওগুলো মানুষকে দিয়ে কাজ করে ওনারা আবার দিয়ে আসতাম, আমি তো কাটতাম। পরে উনি সৌদি আরবে যাবে হজ করতে, তা বলতেছে কি আপা আপনার মেয়ের জন্য আমি দোয়া করব। তা আমি বলছি ঠিক আছে আপা দোয়া করেন, আমি মেয়েটার যেন পাই। আর সেই সৌদি আরবে যেয়ে সে আমার মেয়ের জন্য কাবা ঘরে দোয়া করছে। দোয়া করার পরে এখন আমি আবার 1 বছর হয়ে গেছে আর পাই না। তখন সে আসছে, তখন আমি তাকে বললাম যে আপা আপনি দোয়া করছেন তো কোনো কাজ হলো না, আল্লাহর ঘরে দোয়া করলেন, তাও আমি মেয়েটারে পেলাম না, একটু কষ্ট নিয়ে বললাম। তখন সে বললো কি আপা শুনেন, আপনি একটু ধৈর্য ধরেন, দেখবেন এটার বিচার আপনি পাবেন। এই কথাটা আমার সে বলল। তো বলার পরে ভাই 2 বছর পরেই ওই যে করোনা আসলো, পরে গেল মইরা। কিন্তু আমি কিন্তু মরাটা চাই না, আমি চাইছি কি জানেন, শাস্তি হোক বাংলাদেশে, যে মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়ে সে সন্তানকে উধাও করে দিছে। একটা মা তার সন্তানকে দেখতে পায় না। আমার মতো একজন মানুষ যে মিডিয়ার লোক, সে কত বড় মানে খারাপ লোক ছিল যে সে মনে হয় আরও অনেক মেয়েকে ওরকম উধাও করে দিছে, মনে হয় তাদের কথা কেউ জানে না। কিন্তু আমি মিডিয়ার লোক হয়ে আমি অনেকবার পত্রিকায় চিৎকার করছি, সাংবাদিকের পিছে পিছে ঘুরছি, অনেক সাংবাদিক কিন্তু লিখছে, তার একটুও নরম হয় নাই বুঝছেন, আমাকে ডেকে দিল না আমার মেয়েটাকে। আজকে তুমি কোথায়, তুমি কবরে, কবরে কিন্তু সে হিসাব দিচ্ছে আমার এই কষ্ট। এখনও আমার বুকের ভিতরে যে কষ্ট হয়,
আমি আচ্ছা, আপনার কি তো ওই সময়- পাথর হয়ে গেছে ওই এখন। সময় কি মামলা নেয় নাই? না, মামলা নিতে চায় নাই। তারপর ডিসি স্যার বলছে যে এই মামলা নেন, নিচ্ছে নিয়া প্রশাসনের লোক আমার আপনি কি নিয়ে সরাসরি খেলছে। খানের বিরুদ্ধে মামলা করছিলেন? হ্যাঁ, খানের নামে। আচ্ছা আচ্ছা, আমার আগের মোবাইলটা থাকলে আমি এখনই ফোন দিতে পারতাম। বুঝছেন, আমি এই ছেলেটাও আমার একটু মায়া করলো না, তোদেরও তো সন্তান হবে, আজ কোথায়? আল্লাহ তুমি মাফ করো, আমি এটা বলতে চাই, কষ্টে বলি। আজকে আমার ভিতরটা শেষ। আমি মাঝে মাঝে জানেন আমি কেমন যেন হয়ে যায়, আমি রান্না করতে পারি না, করতে পারি না। ছেলেরে বকা দিয়ে এই কথা বলিস না, মেয়ের কথা যখন মনে ওঠে, আমার মেয়ের ছবিগুলো আমি গোপন করে মানে ঢাইকা রাখি যাতে ওরে না দেখি, দেখলে আমার কষ্ট শুরু হয়ে যায়। তো আর তারপরে মারা যাওয়ার পরে আমি গেলাম এদের বাসায়, সিকিউরিটির বললাম ভাই আমার টুটতে দেন। আচ্ছা দিছে, দেওয়ার পরে তার বউ আর তার ছেলে আসছে গেটে। তারপরে আমি বললাম যে দেখেন আপনার স্বামী তো মারা গেছে, আমার মেয়েটারে একটু আপনি বলতে পারবেন কোথায় আছে? আমি জানি আপনার অফিসের লোকজন আপনি চাপ দিলে বেরিয়ে যাবে কোথায় কি হয়েছে আমার মেয়েটা। হ্যাঁ, মহিলা তো আমার সাথে ঝগড়া করলো। তারপরে আমি তারে বললাম যে আপনি যে এরকম করলেন আমি মিডিয়াতে বলে দিব, আর আমি দেখেন এমন সাক্ষাৎকার দিব আপনাদের মান সম্মান থাকবে না। আপনারও তো মেয়ে আছে না, তো আপনার কি একটু আমার লেগে মায়া হয় না? আপনি ভাই প্লিজ আমার মেয়েটা কোথায় আছে একটু বলেন, ভাবি একটু বলেন। হ্যাঁ, এর ভিতরে আগে আপা বলতো, হ্যাঁ কয়েকদিন কথা হয়েছিল আপা বলতো, এর ভিতরে ওনার ছেলেটা আসলো। যখন আমি বললাম যে দেখেন আমি কিন্তু সম্মেলন দিব এরকম বলে, আমার এখনও আপনারা বলেন আমার মেয়েটা কোথায় আছে, আর আপনারা চেষ্টা করলে পারবেন, কারণ আপনাদের অফিসে যারা কর্মচারী আছে তারা তো সবাই জানে। আর আমার মেয়েটা কি করছে, আমার মেয়েটাকে কি মেরে ফেলছে না বিদেশে পাচার টাচার করে দিছে বলেন। ও মা, সেই মহিলা উল্টা আমার উপর চেত্তা টেত্তা ফায়ার, হাই আপনার মেয়ে কোথায় আমরা জানি না, এই না আমার স্বামী মারা গেছে। আমাকে দেখেন সে তো মারা গেছেন, তার কিন্তু অনেক গুনাহ হবে, পাপ হইতেছে, আপনারা আমার একটু সাহায্য করে তার পাপটাকে কমায় দেন। যদি তাকে ভালোবাসেন তাহলে কিন্তু কবরে যে শাস্তিটা ওটা কিন্তু আপনারা আমার সাহায্য করলে সেই শাস্তিটা কমে যাবে। কিন্তু সে আমার কোনো কথা ই করলো না, মানে কোনো দাম দিল না সেই ওই। এরপরে তার ছেলে আসছে লম্বা টম্বা মোটা টোটা, আইসাকে আপনার নাম্বারটা দেন, আপনি নাম্বারটা দেন। ওই ছেলেকে আমি রিকোয়েস্ট করলাম যে বাবা তুমি আমার একটু সহযোগিতা করো, আমার সন্তান তো বলো। পরে ওই ছেলেটা আমার নাম্বার নিয়ে বললো আমি খোঁজ দিয়ে আপনাকে জানাবো। আমি বললাম তোমাদের নাম্বারটা একটু দাও বাবা, আমি একটু ফোন করবো না। না 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 আমাদের নাম্বার দেওয়া যাবে না, আপনার নাম্বারটা দেন। তারপর সে আমার নাম্বারটা নিল, আর আজ পর্যন্ত এই যে 2 বছর হয়ে যায় কোনো ফোন করে না। এই যে করোনা ভাইরাসের পরে যে মারা যাওয়ার পরেই আমি গেছিলাম, পরপরই শূন্য গেছিলাম যে হয়তো বা এখন ওরা আমাকে নিউজটা দিবে যেহেতু লোকটা মারা গেছে, বুঝছেন। আপা আমি একটু বলি, আসলে বিষয়টা তো আপনার মামলায় করাইছে, মামলার কি অবস্থা এখন? না মামলা কিভাবে চালাবো, মামলা ওরা কি করছে পাঠায়া কোর্টে আমারে এই রিভলভার দইরা সব সিগনেচার নিয়ে মামলাটা আপনি সব উল্টাপাল্টা করতেছে। আচ্ছা, আমি বলে মেয়ে পাইছি, মানে আমারে তখন এই যে রিভলভার ধইরা আমারে জোর করে, হ্যাঁ এইটা দেন নাহলে কিন্তু বিপদে ফেলাই দিব হ্যান ত্যান। তারপর আবার জানি আগে আবার একটা 7 আপ খাওয়াইছিল, বুঝছেন কি জানে খাওয়াই টাওয়াই দিছে। আচ্ছা আপা আমি একটু বলি, হ্যাঁ খুব তো আসলে অনেক গান সেটাতে করছেন। বুড়া লোক নিছিল, মামা কইতো লোক, সেই লোকটা শুনেন একটা বয়স্ক লোক পান খাইতো, সে নামাজও পড়তো, তারে মামা বলতো, সেই মামা আমার এই ব্ল্যাকমেল করছে জানেন। ওইটা তো মনে হয় মারা গেছে, মনে হয় ওটা না তো না বুড়া মামা ছিল। আছে মনে হয়, বুড়া ছিল ওই মামাটা, কিন্তু বলতে পারে ওই মামাটা আমারে ব্ল্যাকমেল করলো, কইরা সিগনেচার দিচ্ছে নিয়া ওইগুলিতে বলে লেখা থুইছে আমার মেয়েরে বলে আমি পাইছি। তা আমার মেয়েটা কোথায়? বিষয়টা আসলে সত্যি মিথ্যা তো আদালতের মাধ্যমে হতো, তো সেটাও তো ওনারা যেভাবে হোক আপনি বলতেছেন যে জোর করে আপনার সিগনেচার নিছে, ব্ল্যাকমেল করছে আমার হ্যাঁ, ওই যে মামাটা, ওই যে রহিম না কি জানো, না ওই যে রহিম না কি জানো লোকটার নাম, ওই যে আমি বলি ওই যে আপনার মামা ডাকতো, বুড়া একটা লোক ছিল পান টান চাবাইতো। আচ্ছা আচ্ছা, ওনাকে আমি দেখি নাই। ওই আচ্ছা লোকটা। তো আপা এমনও হইতে পারে যে আসলে মিউজিক ভিডিও করার জন্য অনেক মেয়ে তো হয়তো ওইভাবে আপনার মেয়েও গেছে, নিয়ে গেছে, আবার অনেকে আছে যে ওখান থেকে আরেক জায়গায় চলে গেছে। আর আমাদের মিডিয়াতে একটা শাখা প্রশাখা আপনি ভালো না বুঝেন। ভাই মিডিয়াতে থাকলে আমি তো না তাকে আপা, দেখতাম, মিডিয়াতে তো আপনার শাখা প্রশাখা তারে বুঝেন। করে ফেলছে, তারে হয়তো বা বিদেশে নিয়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে, আমি জানি না, আল্লাহ জান। আল্লাহ, আমি খারাপ চিন্তা করতেও চাই না, আমার মনে হয় না সে মিডিয়াতে কাজ করে। মিডিয়াতে যদি থাকতো তাহলে তো আমি পাইতাম। হ্যাঁ, রেডিও হোক, টেলিভিশন হোক, সিনেমা হোক আপনি পাইতেন। আবার এমন হতে পারে সে দেশের বাইরে গিয়ে সেটেল হয়ে যেতে পারে কোনো কাজে,
বা তাকে পাঠায় দেওয়া হয়েছে, এরকম হইতে পারে। যেহেতু এটা আদালত পর্যন্ত গড়ায় নাই, একটা অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে আপনাকে এরকম সিগনেচার নিছে, আপনি যেটা বলতেছেন আমরা তো দেখি নাই, আপনার কাছে শুনলাম। এমনও তো হইতে পারে যে এই যে আপনার বিভিন্ন ঝামেলা, ওদিকে সৎ মা বাবার সাথে ঝামেলা, এইসব নিয়ে হয়তো আপনার মেয়ের ফিরিয়ে আসতে চায় নাই, এরকম তো হইতে পারে। না ভাইয়া, এমন কখনোই হয় না। একটা সন্তান সে মনে করেন কখনো মাকে ছেড়ে এইভাবে থাকতে পারে না। আমার বিশ্বাস ওরা কোনো জায়গায় আমার মেয়েটাকে মানে পাঠায় দিছে, সেখান থেকে আমার মেয়ে আসতে পারতেছে না। ওরা কেউ না কেউ বলতে পারবে, তো ওরা যদি চায় আমার মেয়েটাকে নিয়ে আসতে পারবে। কারণ একবার আমার মেয়ে ফোনে অনেক কান্না করছিল, বলছিল মা আমাকে নিয়ে যাও। তখন বলছে যে না, ওরা আসার দরকার নেই, ওরে পরে পাঠায় দিব। উনি পাঠায় নেই, আমার মেয়ের কান্না আমি শুনেছি। আর ওই পাশ থেকে আমার মেয়ে বলতেছিল কে যেন লাইনটা কেটে দিচ্ছে, আর আমাকে বিশ্রী ভাষায় বকা দিচ্ছিল কোনো এক ছেলে, বুঝছেন। আমার মেয়ে কখনো এমন করে থাকতো না, কারণ সে আমাকে অনেক ভালোবাসতো, এটা আমি বিশ্বাস করি না ভাইয়া। তো এখন বিষয় হচ্ছে যে এখন তো আমাদের নাই, আপনার মেয়েও তো অনেক বড় হয়ে গেছে এখন, তখন তো বাচ্চা ছিল যখন হারাই গেছে। তো এখন যদি এই ভিডিও দেখে থাকে তো তোমাকে বলবো যে মামনি, তোমার আম্মু কিন্তু তোমাকে এখনও অনেক ভাবে, অনেক কষ্ট পান। তোমার আম্মুর মুখের দিকে তাকে যদি কোনোভাবে তুমি ছুটে আসতে পারো, চলে আসো। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব ফেসবুকে তো তোমার আম্মুর অনেক ছবি, তোমার আম্মু কোথায় থাকে, কি করেন, কি অবস্থায় আছেন, এটা তো সবাই জানে। তো তুমি যদি জানো, এখন যোগাযোগ করা খুব সহজ। এবং তুমি যদি কোনো মানে বিপদে থাকো, তোমাকে কেউ আটকে রাখে কিংবা তুমি কোনো ঝামেলায় থাকো, তুমি কিন্তু ঠিকই ফেসবুক, ইউটিউব বা কোনোভাবে তুমি এটা পরিষ্কার করতে পারো, তুমি বলতে পারো কিংবা ভিডিও ছাড়তে পারো, যে কারণে তোমাকে আমাদের প্রশাসন কিংবা আমাদের যারা মুরব্বী আছেন তারা সহযোগিতা করে তোমাকে তোমার মায়ের কাছে, বাবার কাছে নিয়ে আসতে পারে। এটা তোমাকে চাইতে হবে। আর যেহেতু সাহেব নেই, তো অতএব ওনার সম্বন্ধে না বলি। ওনার সাথে খুব অল্প সময়ের পরিচয় ছিল আমার, এরপরেই উনি মারা যান। তো যারা এই নিয়োজিত আছেন, তারাও যদি কোনোভাবে এই মেয়েটা, আমি একটু বলি। হ্যাঁ আপা, দেখেন, আমি অনুরোধ করব তার ছেলেকে, তার ছেলে তো বড় না, হ্যাঁ অনুরোধ করব ম্যানেজার আছে, ম্যানেজার আমি আগের থেকে জানি, আর তার ওয়াইফ যে আছে, যদি তারা আমাকে একটু সাহায্য করে। আমি তো মা, আমি জানেন কান্না করতে করতে এখন আমার চোখের পানি নাই। আমি মাঝে মাঝে এমন হয়ে যাই, আমার ছেলেকে রান্না করে খাওয়াতে পারি না, নিজে খেতে পারি না, অসুস্থ হয়ে যাই, বুঝছেন? সন্তান তো, হ্যাঁ, আমার নারীর ছেঁড়া ধন, আমার প্রথম সন্তান, তারপরে মেয়ে, আমার মেয়ে, আমার ভিতরে যে কি কষ্ট, এটা শুধু একমাত্র সৃষ্টিকর্তা জানে, হ্যাঁ আল্লাহ জানে। এখন তারা যদি আমার মেয়েটার সন্ধান দিয়ে আমাকে একটু উপকার করতো, তাহলে তার স্বামীকে, তার ওয়াইফকে বলছি, তার স্বামীকে আমি ক্ষমা করে দিতাম, তার সন্তানকে বলছি, তার বাবাকে আমি ক্ষমা করে দিতাম। কারণ আমি যদি ক্ষমা না করি, ওই দুনিয়াতে তার অনেক শাস্তি হবে। কারণ একটা মা, এই মায়ের কষ্টটা যে কি এটা আল্লাহ জানে। আর হাদিসে আছে, যার সন্তানকে কেউ কেড়ে নিলে সেটা কি হয়, এটা তারাও তো মুসলমান, হুজুরদের সাথে কথা বলে, একটু কথা বলতে বলেন। আর আমি অনুরোধ করব, ওরা যদি আমার বাচ্চাটাকে দিয়ে দেয়, এখনও দিয়ে দেয়, আমি ওদের বাবাকে ক্ষমা করে দিব, এবং আমার মনের এই যে কষ্টটা অনেকটা দূর হবে, বুঝছেন। আমি চাই যে আমার মেয়েটাকে যেন এই পৃথিবী থেকে আমি যখন চলে যাব, আমার মেয়েটার যদি আমি না দেখি, তাহলে আমার এই বুকটা, আমার কলজাটা ফাইটা দুই ভাগ হয়ে যাবে, হয়তো বা আপনারা দেখতে পাবেন না, বুঝছেন। অনেক কষ্ট ভিতরে। এবং খালি আল্লাহ, আমি যদি টাকা থাকতো আমার মেয়েটার আমি খুঁজতাম, রান্না বান্না সব ফেলে ছেলেটাকে একটা হোস্টেলে দিয়ে মেয়েটারে খালি গাড়ি নিয়ে খুঁজতাম, কিন্তু টাকা তো নাই ভাই। আর সাংবাদিক ভাইদের অনুরোধ করতাম, ভাই আপনারা আমার মেয়েটাকে খুঁজেন। আচ্ছা, ওই সময় লেখালেখি হয় নাই পত্রিকায়? হ্যাঁ লিখছে, কয়েকটা পত্রিকা লিখছে, বেশি লেখে নাই, দুই একজন লিখছে, কিন্তু লাভ হয় নাই ভাই। আর এটা তো বিনোদনের খবর, আর মানুষ হয়তো ওরকম গুরুত্ব দেয় নাই। আর না, ওনারা তো সবাই সাংবাদিক ভাইদের সাথে ভালো সম্পর্ক ছিল, সাংবাদিকদের সাথে তো, হ্যাঁ, এই জন্য ওনারা লেখে নাই। তবে দুই একটা পত্রিকা লিখছে। আর আমার এই কষ্টটা সারা বাংলাদেশের সাংবাদিকরা তো আপনাকে অনেকে সহযোগিতা করতে পারতো। আমাদের আওলাদ ভাই তখন জীবিত ছিলেন, তারপর আমাদের রহমান ভাই ছিলেন, কেউ করে না ভাই, কেউ করে না। তারা আমার সহযোগিতা করছে আমার বাঁচার জন্য। আমার মেয়ের ব্যাপারে কেন যে কেউ করলো না জানি না, কেন আমি বলতে পারি না ভাইয়া, এটা রহস্য, আমি জানি না কেন করলো না, এটা আল্লাহ জানে, তারাই জানে। কিন্তু আমার বাঁচার জন্য তো তারাই সহযোগিতা করছে, মানে মিথ্যাটা বলবো না, তারা আমাকে মানে মায়া করছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে 20 লাখ টাকা অনুদান দিচ্ছেন, এই সাংবাদিক ভাইরা একটু লেখালেখি করেছেন, এই জন্যই পেয়েছি। আপা মানে মাননীয় প্রধানমন্ত্রী তো পত্রিকার মাধ্যমে আমাকে জানেন,
তারপর ওইভাবে পত্রিকার মাধ্যমেই তো আমি 20 লাখ টাকা ওই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি সাহায্য পেয়েছি। হ্যাঁ, আর সাংবাদিকরা যদি আমার মানে বিপক্ষে থাকতো তাহলে তো আমি পেতাম না, তাই না? আচ্ছা, তাহলে আপনি আমার সাংবাদিক ভাইদের আমি অনেক ভালোবাসি এবং তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভাই। কিন্তু আমার মেয়েটার ব্যাপারে যদি তারা একটু আমাকে এখনও যদি করে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আচ্ছা আপা, আমি একটু মোট কথা বলি যে আসলে আপনার যে মামলা ছিল সেই মামলাটা মোটামুটি ডিসমিস। এক সেকেন্ড হচ্ছে আপনার সাথে কি এই আমাদের প্রোডিউসার ফারুক ঠাকুরের এখন যোগাযোগ আছে? না ভাই, আমি জানি না সে মারা গেছে না বেঁচে আছে, কিছু বলতে পারি না। সে ওই যখন আপনার চলে যায় ওই যে তখন থেকে তার সাথে আমার আর যোগাযোগ হয় নাই। ওই যে ওই ঘটনার পরে হ্যাঁ, আর যোগাযোগ হয় নাই? না। তো সিনেমার কোনো লোকজনের সাথে এখন যোগাযোগ আছে আপনার? এখন ওই যে যদি এফডিসিতে যাই তাহলে দেখা হয়, এছাড়া তো আর হয় না ভাইয়া। আর এফডিসিতে আসলে এখন এফডিসিতে গিয়ে মজা পাই না। আমরা যখন আরো 10-12 বছর আগে যেতাম তখন একটা যে ছিল, এখন তো এফডিসির চারপাশে কাজ চলছে, মানুষজন এরকম ছবি শুটিং নাই, ওই হঠাৎ কিছু লোকজন যায় আর কি, একটু ফাঁকা ফাঁকা মনে হয় আর কি। তো আসলে আমাদের জীবনটাই এরকম। হ্যাঁ তো আপা একটু আর কি এই মন খারাপের মধ্যে আর কি বলবো আপা, আমরা এই শেষ করব, তবে যাওয়ার আগে যদি একটু আর কোন একটা গান যদি আমাদের শোনান, এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা হুইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি। সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি। দিবানিশি মন চায় রে পাখি রে, দিবানিশি মন চায় রে, বান্দা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি। কোন দেশেতে গেলা হুইরা রে পাখি রে, কোন দেশেতে গেলা হুইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোরাখি, যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোর আখি। এ জীবনে যাবার কালে রে পাখি রে, এ জীবনে যাবার কালে রে, একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি।